ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা খুব একটা সুন্দর টপিক, যেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন এবং অধিবেশনগুলি কেন গুরুত্বপূর্ণ, এইগুলো নিয়ে আলোচনা করব। খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জাতীয় কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথম সভাপতি বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এই সম্মেলনে কিন্তু আমাদের বাংলা থেকে কেউ ছিল না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে কংগ্রেস প্রতিষ্ঠায় ব্যাপক সহায়তা করলেও তাকে কিন্তু নেওয়া হয়নি, তাই না? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। এখানে দুজন মুসলিম, যে মুসলিমদের যোগদান যদি বলে প্রথম অধিবেশন থেকেই ছিল, পরে বাড়তে থাকছিল। আচ্ছা, প্রথমটা 1885, তারপর দ্বিতীয়টা কলকাতা 1886 সালে, সেখানে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিল। 1887 সালে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশন, বদরুদ্দিন তায়েবজি প্রথম মুসলিম সভাপতি, এর জন্যই বিখ্যাত। 1888 সালে আবার আমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল তৃতীয়টা মাদ্রাজ আর চতুর্থটা এলাহাবাদ। প্রথমটা মুম্বাই, তারপর কলকাতা, তারপর মাদ্রাজ বদরুদ্দিন তায়েবজি, চতুর্থটা এলাহাবাদ 1888। ঠিক আছে, জর্জ ইউল, এটার গুরুত্ব কেন? প্রথম ব্রিটিশ সভাপতি বা ইংরেজ সভাপতি জর্জ ইউল। আচ্ছা, পঞ্চমটা 1889, খুব ভাইটাল। পরপর পাঁচটা তোমরা একদম জেনে রাখবে, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1889 সালের গুরুত্বটা হচ্ছে, দেখো এটা মুম্বাইতেই আবার হয়েছিল ঘুরে ফিরে। এর গুরুত্বটা দেখো, 1889 সালে হয়েছে এবং যে সালে হয়েছে ততজন সদস্য এটা পার্টিসিপেট করেছিল, অর্থাৎ 1889 জন সদস্য। আর এটার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে প্রথম মহিলারা, ঠিক আছে, দুজন মহিলা এটায় যোগ দিয়েছিল, কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী দেবী। তাহলে এটার জন্য কিন্তু 1889 সালে পঞ্চম অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যে মিডিলে অধিবেশনগুলো আছে খুব একটা ভাইটাল নয়। এরপরে আছে 1896 জাতীয় কংগ্রেসের দ্বাদশ অধিবেশন। এটার গুরুত্বটা কি? এই অধিবেশনে প্রথম বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশন করা হয়েছিল। ঠিক আছে, যেটাতে সুর দিয়েছিল যদু ভট্ট। দেখো, আমাদের পরাধীন ভারতের প্রথম জাতীয় সঙ্গীত কিন্তু ছিল এই বন্দে মাতরম। দেশাত্মবোধক গান এটা তৈরি করার জন্য 1937 সালে সরকার এটাকে ব্যান করে দিয়েছিল। তারপর আবার দেশ স্বাধীনতার পরে এটাই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচালিত হয়েছিল অল্প কিছুদিন। এরপরে জনগণমন চলে আসে 1950 সাল থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1896 সালে হলো। 1896 সালের পরে এরপরে যে কংগ্রেসের অধিবেশন 1906, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিল। এটার গুরুত্ব কি? এই কলকাতা হয়েছিল অধিবেশনটা। এই অধিবেশনেই প্রথম স্বরাজ কথাটা ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল এখানে 1896 সালে। ঠিক আছে, 1896, 1906, 1896 তো বললাম। আচ্ছা, 1907 সুরাট অধিবেশন, এখানে সভাপতিত্ব করেছিল নরমপন্থী নেতা রাসবিহারী বসু। আচ্ছা, এটার গুরুত্ব কি? সুরাট অধিবেশনেই আমরা দেখেছিলাম নরমপন্থী চরমপন্থী একটা বিভেদ হয়েছিল, যেখান থেকে চরমপন্থীরা কংগ্রেস ত্যাগ করেছিল। এটা হচ্ছে 1907 সুরাট অধিবেশন। এরপর 1911 বিশেন দাস এখানে সভাপতিত্ব করেছিল, 1911 সালে। এটার গুরুত্ব কি? দেখো, জনগণ মন আমাদের যে জাতীয় সঙ্গীত প্রথম কিন্তু গাওয়া হয়েছিল 1911 সালে এই অধিবেশনটায়। এটার জন্য এই অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আছে তোমাদের একটা অধিবেশন 1916, যেটা হচ্ছে খুব ভাইটাল। যে আমরা একটু আগে বললাম যে নরমপন্থী এবং চরমপন্থী বিভেদ, চরমপন্থীদের কংগ্রেস ত্যাগ। এরপরে আবার এই দুটো দল, অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী, এদের একত্রিত হওয়া কংগ্রেসের লখনৌ অধিবেশনে। সালটা হচ্ছে 1916।
এখানে অম্বিকাচরণ মজুমদার সভাপতিত্ব করেছিল। ক্লিয়ার? আচ্ছা, 1916 হলো। 1917 সালটা খুব ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি শ্রীমতী অ্যানি বেসান্ত। ঠিক আছে, এটার জন্য গুরুত্বপূর্ণ। অধিবেশনটা কলকাতা হয়েছিল সম্ভবত। আচ্ছা, এরপর 1917 পরে তোমরা চলে যাও 1920, কলকাতার বিশেষ অধিবেশন। এটায় প্রথম আমাদের অসহযোগ আন্দোলনকে সাপোর্ট করা হয়েছিল, মানে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল কলকাতার বিশেষ অধিবেশনে। এরপরে আছে 1922 সালের গয়া কংগ্রেস, যেখানে সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, গয়া কংগ্রেস এটার গুরুত্ব কি? যেখানে স্বরাজ্য দল গঠিত হয়েছিল, স্বরাজ্য দল। ঠিক আছে, এরপরে আমাদের খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা অধিবেশন, যেটা হচ্ছে 1924 কংগ্রেসের বেলগাঁও অধিবেশন। এখানে আমাদের গান্ধীজি একবারই সভাপতিত্ব, প্রথম এবং শেষবারের মতো একবারই সভাপতিত্ব করেছিল কংগ্রেসের বেলগাঁও অধিবেশন। আচ্ছা, এরপরে 1924-এর পরে এরপরে আসছে 1925। 1925 সালটা আর একটা ভাইটাল, যেটা খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন, তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। ঠিক আছে, যিনি পরে উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন, প্রথম রাজ্যপাল কিন্তু সরোজিনী নাইডু। আচ্ছা, এরপর 1925-এর পরে কংগ্রেসের অধিবেশন 1929। 1929 সালটা কেন গুরুত্বপূর্ণ? 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। সভাপতি ছিল জওহরলাল নেহরু, কংগ্রেসের লাহোর অধিবেশন। ঠিক আছে, এই অধিবেশনে প্রথম কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। এরপর 1930 সাল, যেখানে আর কংগ্রেসের অধিবেশন বসেনি, এখানে সভাপতি জওহরলাল নেহরুই ছিল। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ 1931 সাল, যেটা হচ্ছে কংগ্রেসের করাচি অধিবেশন। এখানে করাচি অধিবেশনটা ইম্পর্টেন্ট। দেখো, কংগ্রেসের মৌলিক অধিকারগুলো এখানে ডিমান্ড করা হয়েছিল। আর এখানে করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, আচ্ছা, এরপর 1931-এর পরে 32-33 খুব একটা ইম্পর্টেন্ট নয়। এরপর 1937 সালে চলে যাও। ঠিক আছে, 37 সালে কংগ্রেসের ফৈজপুর অধিবেশন, ফৈজপুর, এখানে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিল। এটা কেন গুরুত্বপূর্ণ দেখো, এগুলো কিন্তু খুবই আসে। এটা প্রথম গ্রামীণ অধিবেশন, গ্রামে প্রথম কংগ্রেসের সভাপতি বসেছিল অধিবেশনটা। আচ্ছা, 1937 হলো। এরপর 1938 সালে হরিপুরাটা গুজরাটে অবস্থিত, অনেক সময় দেয়। আচ্ছা, হরিপুরা অধিবেশনটা, এখানে সভাপতি ছিল আমাদের সুভাষচন্দ্র বসু। এরপর 1939 সালে ত্রিপুরা, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, ত্রিপুরা। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কেন? ত্রিপুরা অধিবেশনে আমাদের সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করতে চেয়েছিল, কিন্তু গান্ধীজি সেটা ডিসাইড করেনি, মনোপুত হয়নি গান্ধীজির। যার ফলে গান্ধীজি নিজের একটা প্রার্থী পট্টবী সীতারামাইকে দিয়েছিলেন, কিন্তু সুভাষ তার প্রতিজ্ঞা অনড় ছিলেন যে তিনি সভাপতি হবেনই। এর ফলে সুভাষের সঙ্গে একটা মনোমালিন্য বা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল গান্ধীজির। কিন্তু অধিবেশন মানে নির্বাচনের পরে দেখা যায় সুভাষ 203 ভোটে পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন, অর্থাৎ গান্ধীজি মনোনীত প্রার্থী। কিন্তু সুভাষ সভাপতি হলেও গান্ধীজির অসহযোগিতায় সুভাষ কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন এবং কংগ্রেসের অভ্যন্তরেই 1939 সালে ফরওয়ার্ড ব্লক একটা দল গঠন করেছিলেন। এটা হচ্ছে 1939। আচ্ছা, 1940 এটা হচ্ছে কংগ্রেসের রামগড় অধিবেশন। ঠিক আছে, এখানে মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতিত্ব করেছিল 40 সালে। এখানে প্রথম এই অধিবেশনে আবার পূর্ণ স্বরাজের কথা তোলা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, 40 থেকে 45 এই পর্যন্ত আর কংগ্রেসের অধিবেশন বসেনি। অর্থাৎ এই সময়টাকালে, অর্থাৎ কংগ্রেসের সবথেকে বেশি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, একদম সোজা। তোমাদের যদি বলে যে 1940 থেকে স্বাধীনতা পর্যন্ত সভাপতি কে, তোমরা বলবে 1940 থেকে 45 বা 46 পর্যন্ত বিতর্ক আছে, মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেশ স্বাধীনতার সময় জে.বি. কৃপালনী 1947 সাল নাগাদ। ঠিক আছে, এটা হচ্ছে কংগ্রেসের সভাপতি। আর দেশ স্বাধীন হলে তখন তো আমাদের রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়ে যায়।
এইভাবে কংগ্রেসের সভাপতি এবং অধিবেশনগুলো বলতে হবে। খুব ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসে, আমি বললাম। আর এই কংগ্রেসের যে সাধারণ সম্পাদক, অর্থাৎ 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, এখান থেকে 1892 সাল পর্যন্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। ঠিক আছে, হিউম কিন্তু একটা কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, সেটা হচ্ছে পঞ্চম অধিবেশনে, আমার বলা হয়নি। অ্যালান অক্টেভিয়ান হিউম পঞ্চম অধিবেশনের সভাপতিত্ব করেছিল। এই হিউমই কিন্তু বেশি দিন সভাপতির মানে সাধারণ সম্পাদকের পদ বেশি ছিলেন। আর একটা কি, যে দেখো 1885 থেকে 1947 সাল পর্যন্ত কংগ্রেসের যে অধিবেশনগুলো বসেছে, সব থেকে বেশি কংগ্রেসের অধিবেশন 9 বার বসেছে কলকাতা, তারপর 7 বার হচ্ছে মাদ্রাজ, আর তারপর 5 বার মুম্বাইতে। এইগুলো কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে একটু খুবই ভালো গুরুত্বপূর্ণ আপডেট, এইগুলো তোমরা জেনে রাখবে। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবে, যদি ভালো লাগে একটু লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো নতুন ভিডিও দরকার হয় আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের চাহিদা পূরণ করব। গুড নাইট।